অঙ্কুশ হালদার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি অঙ্কুশ। আজকে আবারও হাজির হলাম একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম ভুতুরে গ্রাম। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যে সকল বন্ধুরা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প নিয়ে হাজির হয়ে থাকি, তাই আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিনিয়ত আপনার কাছে সবার প্রথমে সেই ভূতের গল্পটি পৌঁছে যাবে। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। তো চলুন ভুতুরে গ্রাম এপিসোডটি মনোযোগ সহকারে শুনি। সারা সপ্তাহ কর্মব্যস্ততাতেই কেটে যায় আমার। সপ্তাহ শেষে আমি আর রানী শহরের এক কোলাহল ছেড়ে চলে যাই দূরে কোথাও। সেখানে সারাদিন কাটিয়ে সন্ধে নাগাদ বাড়ি ফিরে আসি। সপ্তাহ শেষে এই হলো আমাদের রুটিন। এক সুন্দর সকাল, সূর্যদেব নিজ মনে নিজ তেজ চারিদিকে ছড়িয়ে চলেছেন। ঘুম ভাঙল রানীর ডাকে। আজ বাইরে কোথাও যাব, তাই সে আগেই বাড়ির সব কাজ সেরে আমার জন্য চা বানিয়ে হাজির। এদিকে আমি ফ্রেশ হতে না হতেই সে রেডি। আমরা আজ যাচ্ছি এক ফরেস্টে। শহর শিলিগুড়ি থেকে সেই ফরেস্টটি প্রায় 1 ঘন্টার রাস্তা। সব কিছু সেরে আমরা যখন বেরিয়েছি তখন বেলা কাটায় কাটায় 10টা। মিনিট 20-র মধ্যেই আমরা ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে গ্রাম বাংলার ভেজা রাস্তাতে সুনির্মল হাওয়ার পরশ উপভোগ করতে করতে এগিয়ে যেতে লাগলাম। ফরেস্টটা বেশ বড়। ফরেস্টের মাঝ বরাবর চলে গেছে ছোট একটা রাস্তা। দূর থেকে দেখলে মনে হবে কে যেন আঁকাবাঁকা লাইন টেনে দিয়েছে, যা দূরে কোথাও মিশে গেছে। আমরা একটি জায়গা পছন্দ করে সেখানে আসন পেতে বসলাম। যে জায়গায় বসলাম সেখান থেকে নদীর কলরব পরিষ্কার শোনা যাচ্ছে। সত্যি কত শান্তি এই জায়গাটিতে। কয়েক মিনিট পরে রানী নদীর ওপারে আঙ্গুল দেখিয়ে বলল, ওগুলো কি? আমি বললাম, নদীর ওপারে যেন কতগুলো পুরনো আমলের বাড়ি। দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এদিকে মন মানছে না। পুরনো জিনিসের প্রতি ঝোঁক আমার বরাবরই একটু বেশি। যদি সেটা পুরনো বাড়ি হয় তাহলে কাছ থেকে সেটাকে না দেখে আমার রাতে ঘুম হবে না। রানীকে এইরকম জোর করে রাজি করালাম ওইদিকে যাওয়ার জন্য। নদীর জল বেশি নয়, তাই নদী পার করতেও বেশি অসুবিধা হবে না। আমি রানীর হাতটা শক্ত করে ধরলাম। এরপর নদী পার হয়ে ওপারে গিয়ে উঠলাম। উঠে দেখি কিছু দূরেই একটি রাস্তা। রাস্তার দুপাশে বড় বড় জঙ্গল ঝোপ, আর তার মাঝেই রয়েছে কয়েকটি পরিত্যক্ত বাড়ি। বাড়িগুলো এত পুরনো যে সেইগুলোর উপরে বড় বড় বটগাছ জন্মে গেছে। জঙ্গলে ঢাকা থাকায় ছোট ছোট বাড়িগুলোকে তেমন বোঝা না গেলেও বড় বড় বাড়িগুলোর মাথা বারবার জানান দিচ্ছে তাদের অস্তিত্ব। সেই সরু রাস্তা বেয়ে আমরা যতই ভেতরে যেতে লাগলাম, বাড়ির সংখ্যা বাড়তে লাগলো। যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু জঙ্গলে ঢাকা বাড়ি। ছোট বাড়ি থেকে শুরু করে বড় বাড়ি, বিশাল আকার বাড়ি পর্যন্ত রয়েছে এখানে। মনে উঠতে লাগলো নানান প্রশ্ন। এই রকম জায়গায় এত এত বাড়ি কেন? এতগুলো বাড়ি দেখে এটাকে গ্রাম মনে হচ্ছে, কিন্তু গ্রামবাসীগুলো কোথায়? সব গ্রামবাসী গ্রাম ছেড়ে কোথায় গেল? তবে এটা কি হরপ্পার মতো সুপ্রাচীন কোনো সভ্যতার ধ্বংসাবেশ? রাস্তা দিয়ে যতই ভিতরের দিকে যাচ্ছি ততই এইরকম বাড়ির সংখ্যা বাড়তে লাগলো। কিছু দূর গিয়ে দেখি একজন বয়স্ক ব্যক্তি মাথায় গাছের ডাল নিয়ে আসছে। তাকে দাঁড় করিয়ে এই বাড়িগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলাম। সে আমাদের যেমন বলছে তেমনটা পুরোই তুলে ধরলাম। এদিকে আসতেনি কর্তা, এদিকে আসতেনি। ওই যে ঘরগুলো দেখছো চারিপাশে, ওগুলোতে এককালে মানুষ বাস করতো গো কর্তা। এটা একটা গ্রাম ছিল। প্রায় 40 থেকে 45 বছর আগে সবাই এই গ্রাম ছেড়ে ভেগেছে ভূতের অত্যাচারে। আমি অবাক হয়ে বললাম, ভূতের অত্যাচার? তোর ওইসব আবার বাস্তবে হয় নাকি? বৃদ্ধটি বলতে লাগলো, হয় কর্তা, হয়। এই গ্রামে প্রায় 5,000 লোকের বাস ছিল, কিন্তু ধীরে ধীরে লোকগুলো অন্য জায়গায় চলে যায়। ওই যে ওদিকে একটা রেল লাইন আছে কর্তা, ওই গ্রামের শেষে একটা কালী মায়ের মন্দির ছিল। ওই মন্দিরের পূজারী ছিল একজন মহিলা। গ্রামের কিছু লোকের এতেই ছিল যাবতীয় প্রশ্ন। মহিলা পূজারী তারা মানবে না। সেই খারাপ লোকগুলো এক পূর্ণিমার রাতে ওই মহিলা পূজারীকে ঘর থেকে তুলে নিয়ে আসে আর তার হাত পা বেঁধে
ওই রেল লাইনে ফেলে দেয়। রাতের ট্রেনে কাটা পড়ে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু গ্রামের অন্য কারো সাহস ছিল না সেই লোকগুলোর বিরুদ্ধে গিয়ে কিছু বলে। সেই মহিলা পূজারী মারা যাবার 1 মাস পর, অর্থাৎ পরের পূর্ণিমাতে, অদ্ভুতভাবে যে লোকগুলো ওরে মেরেছিল সেই লোকগুলো ট্রেনে কাটা পড়ে মারা যায় একই রাতে। এরপর গ্রামের সাধারণ লোকগুলোর ওপর অত্যাচার হলো কর্তা। প্রতি পূর্ণিমা রাতে 5 জন করে ওই রেল লাইনে কাটা পড়ে মারা যায়। এতে গ্রামের লোক বুঝতে পারে এই কাজ সেই মহিলা পূজারীর অতৃপ্ত আত্মার। রানী লোকটাকে থামিয়ে বলল, কিন্তু সে ওই গ্রামের লোকগুলোর ক্ষতি করছিল কেন? লোকটা আবার শুরু করলো, ওই যে গ্রামের কোনো লোক সেই মহিলা পূজারীর হত্যার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তাই রেগে গেছে তার আত্মা। এরপর লোকগুলো নিজের জীবন বাঁচাতে একে একে গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে থাকে। এই রকম করে গোটা গ্রামের জনসংখ্যা কমতে থাকে। আর শেষে যারা অবশিষ্ট ছিল নিজেদের জীবন বাঁচাতে তারাও চলে গেছে গ্রাম ছেড়ে। তবে বছরের একটি নির্দিষ্ট দিনে সবাই এই গ্রামে ফিরে আসে। কার্তিক মাসের প্রথম পূর্ণিমাতে গ্রামবাসীরা আবার এই গ্রামে ফিরে আসে আর গ্রামের সেই কালী মন্দিরে পূজা করে। আর সঙ্গে সেই পূজারীর আত্মার শান্তি কামনার মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়। এই জায়গা ভালো নয় কর্তা, আপনারা যে পথে এসেছেন সেই পথে তাড়াতাড়ি ফিরে যান। আমার আরও কিছু প্রশ্ন ছিল, কিন্তু রানী আমার হাত ধরে টানতে থাকে। সে আর কিছুতেই এখানে থাকবে না। অগত্যা ফিরতে হলো আমাদের। আর মনে রয়ে গেল এক ঝাঁক প্রশ্ন। আর তার মধ্যে অন্যতম হলো, লোকটা যে কথাগুলো বলল সেগুলো কি সত্যি? সত্যি কি এরকমভাবে একটি আত্মা একটা গোটা গ্রাম খালি করে দেওয়ার ক্ষমতা রাখে? গল্পটা এই পর্যন্তই। আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। যদি গল্পটা এতটুকু আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।